হাসপাতালে রাখার 2 ঘন্টা পরে সে হারিয়ে যায়। তাকে যে কেবিনে রাখা হয়েছিল সেই কেবিনে আর পাওয়া যায়নি। এটা নিয়ে বেশ তুলপাড় উঠেছে মিডিয়ায়। সবার মুখে শুধু একই কথা, পুলিশের দায়িত্বহীনতার জন্য অন্তি নিখোঁজ। সমীর চৌধুরী উপরে অনেক চাপ আসতে শুরু করলো। সান্নিধ্যকে বিনা কারণে আটকে রাখার জন্য কথার সম্মুখীন হতে লাগলো বারবার। মিডিয়া বলতে লাগলো, সান্নিধ্য যদি খুনগুলো করে থাকে তাহলে অন্তি কেন নিখোঁজ হলো? তার মানে আসল খুনি এখনো ধরা পড়েনি। একজন নিরাপদ মানুষকে জেলে ভরে রাখার কোনো অধিকার সমীর চৌধুরীর নেই। সমীর চৌধুরী একটু কক্ষে বসে সিগারেট টানতে লাগলো। নূরা সে কক্ষে প্রবেশ করলো। সান্নিধ্যকে ছাড়তে বাধ্য হয়েছি স্যার। আর সবার মতো আমারও মনে হচ্ছে সান্নিধ্য অপরাধী নয়, বরং ভিকটিম। সমীর চৌধুরী জোর দিয়ে নূরাকে বলল, এটার পিছনে সান্নিধ্যের হাত আছে। আইন সান্নিধ্যকে ছাড়লেও আমি ছাড়ব না। সে ভিকটিম নয়, বরং অপরাধী। স্যার, আমার মনে হচ্ছে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। সান্নিধ্যে যদি হাত থাকে তাহলে অন্তিকে কে অপহরণ করছে? সমীর চৌধুরী একটু দম নিয়ে বললেন, সেটার উত্তর আছে, তবে সে উত্তর আমি আরও পরে দিব। আপাতত সান্নিধ্যকে খুঁজে বের করতে হবে। স্যার, মিডিয়া প্রেশার দিচ্ছে অন্তিকে খুঁজে বের করার জন্য। আপনি অন্তিকে না খুঁজে কেন সান্নিধ্যকে খুঁজছেন? নূরা, তোমাকে যা বলবো তুমি তাই করো। মিডিয়ার কথায় আমাদের হাঁটলে চলবে না। আমাদের নতুন করে অন্যভাবে খুনিকে ধরতে হবে। তুমি অন্তির সকল ডিটেলস আমাকে জানাও। অন্তির কারোর সাথে কখনো কোনো প্রেম ছিল নাকি, কোনো রকম পারিবারিক সমস্যা আছে নাকি, সকল তথ্য আমার জানতে হবে। আর সান্নিধ্যের ব্যাপারে দুটো তথ্য আমি জানতে চাই। সান্নিধ্যের মেয়ে আদৌ মৃত্যু হয়েছে কিনা, কেন সান্নিধ্যকে থানা থেকে বের করা হয়েছিল, এবং সান্নিধ্যের পরিবার বর্তমানে কে কে আছে? নোরা হালকা একটা নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে স্যার, তবে আমরা ভুল পথে হাঁটছি না তো? স্বামী চৌধুরী বেশ জোরালো গলে বলেন, ভুল পথে হেঁটেই সঠিক পথের ঠিকানা বের করতে হবে। মানুষ যদি ভুল পথে না হাঁটতে তাহলে সঠিক পথ কোনটা বের করতে পারতো না। স্যার, যুক্তিতর্কে আপনার সাথে কখনো আমি জিতব না। তবে স্যার, এটা ভুল হবে না। অন্তির মতো অদৃশ্যারও আদৃশারও খোঁজও এখনো পাওয়া যায়নি। তার উপর মিডিয়া উপরমহলের প্রেশার তো আছে। দেখো নুরা, যা করতে বলছি তাই করো। আর মিডিয়াকে আমি ফেস করেছি, এবার আসতে পারো। আমি মিডিয়ার লোকজনকে আসতে বলেছি, এখন তাদের সাথে কথা বলবো। আর তানহাকেও আসতে বলেছি। স্বামী চৌধুরীর কথাগুলি শেষ করে মিডিয়ার সামনে গেলেন। একজন সাংবাদিক স্বামী চৌধুরীকে উদ্দেশ্য করে বলে উঠলেন, স্যার, সান্নিধ্যকে বিনা কারণে কেন আটকে রেখেছেন? আর অন্তি কিভাবে এত নজরদারির মধ্যে অপহরণ হলো? তাহলে কি বলবো আপনারা ব্যর্থ খুনিকে ধরতে? জনগণের আস্থা রাখতে আপনারা সক্ষম নন? স্বামী চৌধুরী এবার হালকা গলায় উত্তর দিলেন, অন্তিকে কেউ অপহরণ করেনি। অন্তি নিজে হাসপাতাল থেকে বের হয়ে গেছে। ডাক্তার তানহা বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছে। তানহা এবার বলতে লাগলো, অন্তির মানসিক সমস্যাটা ছিল প্রখর। তাই সে কল্পনা করেছিল তাকে কেউ অপহরণ করেছে। কিন্তু সত্য এটাই যে সে নিজে থেকে হাসপাতাল থেকে লুকিয়ে বেরিয়েছে। কিন্তু তার কাছে মনে হচ্ছিল তাকে কেউ অপহরণ করেছে। পাশে থাকা আরেক সাংবাদিক বলে উঠলেন, এটা সত্যতা কি? স্বামী চৌধুরী বলে উঠলেন, এর প্রমাণ সিসিটিভি ফুটেজ। আমি আমার অথরিটিকে এর যথার্থ প্রমাণ দিয়েছি। আর সান্নিধ্যের ব্যাপারে আমি এখন কিছুই বলতে চাচ্ছি না। তবে মিডিয়ার সামনে কথা দিচ্ছি, খুনি যেমন 17 সংখ্যাকে টার্গেট করে এগোচ্ছে, আমিও তখন 17 সংখ্যাকে টার্গেট করে এগোবো। আমি ঠিক 17 দিনের মাথায় এই খুনিকে ধরবো। তদন্ত শুরু থেকে 17 দিনতম দিনে আমি খুনিকে সবার সামনে আনবো প্রমাণসহ। আপাতত আমাদের কাজ আমাদের করতে দিন। এমন কোনো নিউজ করবেন না যেটা জনগণের মনে বিভ্রান্ত সৃষ্টি করে। কথাগুলো বলে স্বামী চৌধুরী সামনের দিকে এগিয়ে গিয়ে নুরাকে বলল, অন্তির সিসিটিভি ফুটেজটা হয়তো ইতিমধ্যে দেখেছ। অন্তি এমনভাবে একা একা বের হচ্ছে, মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে, তাকে কেউ ধরে রেখেছে, এবং কেউ জোর করে তাকে কিডন্যাপ করা হচ্ছে। কিন্তু বাস্তব পক্ষে বের হওয়ার সময় অন্তি একাই ছিল। অন্তি খোঁজ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি অন্তিকে খুঁজে পেয়ে যাব। আমি সঠিক পথে হাঁটছি, তবুও অন্তির ব্যাপারে আমরা সব খোঁজ চাই। ওরা মাথা নাড়ালো। এদিকে সাংবাদিকটা চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে এটাই সবাই বলতে লাগলো, স্বামী চৌধুরী কি পারবে 17তম দিনে খুনিকে বের করতে? আর এদিকে গল্পের নতুন আর এক চরিত্রে আগমন হলো, যার নাম সুব্রত। সে এসেছে স্বামী চৌধুরীর সাথে দেখা করতে। কিন্তু কেন? আর এই লোকটাই বা কে? খুনিটা আমার বাসার সামনে বসা, আমার দিকেই তাকিয়ে আছে। আমি শোয়া থেকে বসে ওঠার আগেই বলে উঠল, চাইলে বসতে পারবি না? তোর কোমর থেকে পা পর্যন্ত অবশ করে রাখা আছে। অনেক বেড়ে গিয়েছিলি, তাই একটু নড়েবড়ে করে দিলাম। পালানোর জন্য আস্তে আস্তে জানলার কাঠ কাটতে নেমে পড়ছিলে। আমি তো ভেবেছিলাম তোর বুকে ভয়ের কম্পন বসছে, কিন্তু না, তুই ভয় না পেয়ে ফোন দিয়ে আসছিলি বের হর। তাই আর 17 দিন পর্যন্ত তোর পায়ের এক অংশ এভাবে অবশ করে রাখা হবে। আর
আজকে তোকে শোনাবো আমার আরেক খুনের বর্ণনা। এরপর যে মেয়েটাকে আমি খুন করেছিলাম, সেও তোর মতো বেশি বার বেড়ে গেছিল। তাকে কিভাবে খুন করেছি জানিস? প্রশ্নটা করে খুনিটা আমার মুখের দিকে তাকালো উত্তরের জন্য, কিন্তু আমি কোনোভাবেই উত্তর দিতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না আমি আর এখান থেকে বের হতে পারবো না। আমার নিশ্চিত মৃত্যু সামনে রয়েছে, এটা ভেবে আমার চোখে মুখে নিরাশার ছাপ ফুটে উঠেছে। আমাকে নীরব থাকতে দেখে খুনিটা আবারও বলতে লাগলো, মেয়েটার দুটো হাত আর পা কেটে দিয়েছিলাম। তারপর মেয়েটি রক্তক্ষরণে কাতরাতে কাতরাতে মরেছে। এই হাত আর পা দিয়েই তো মেয়েটা বের হওয়ার চেষ্টা করছিল, তাই মেয়েটার এই হাল করেছি। তুই যতই বের হওয়ার চেষ্টা করবি, তোর খুন তত জঘন্য আর ক্ষতবিক্ষত হবে। কথাগুলো বলে তিনি চলে গেলেন। এদিকে সুব্রত আসছে স্বামীর চৌধুরীর সাথে দেখা করতে। স্বামীর চৌধুরীকে সামনে পেয়ে সুব্রত বেশ অস্থির হয়ে গেল। সুব্রতের অস্থিরতা দেখে স্বামীর চৌধুরী তাকে শান্ত হতে বলল। সুব্রতকে উদ্দেশ্য করে বলল, আপনি কি বলতে চান? নির্ভয় বলুন, এত অস্থির হওয়ার দরকার নেই। সুব্রত নুরার দিকে একটা চিঠি এগিয়ে দিয়ে স্বামীর চৌধুরীকে দিতে বললেন। স্বামীর চৌধুরী দেওয়ার আগে নুরা নিজেই চিঠিটা খুলে দেখল। চিঠিটা আদৃশ্যের লেখা। স্বামীর চৌধুরী চিঠিটা পড়ে সুব্রতকে উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই চিঠি কোথায় পেয়েছেন? আমাকে এখনই সেখানে নিয়ে যান। প্রতিদিনকার মতো আমি ছাদে যাই ব্যায়াম করতে। স্বাভাবিকভাবে ব্যায়াম শেষ করে চলে আসি। আজকে সকালে ব্যায়াম করতে গিয়ে কাগজটা চোখে পড়ে। অদ্ভুত রকমের এলোপাথারি লেখা দেখে কাগজটা মেঝে থেকে তুলি। মেঝে থেকে তোলার পর লক্ষ্য করি কাগজটা এরকম লেখা, কিছুদিন যাবৎ সাইকো খুনিটাকে নিয়ে বেশ তোলপাড় চলছে। আর এইটুকু জানি এই খুনের ইনভেস্টিগেশন আপনি। তাই সরাসরি আপনার কাছে চলে আসলাম। আমার মনে হচ্ছে সাইকোটা আমাদের ছাদের রুমটাতে থাকে। ছাদের রুমটায় ওয়াজেদ চৌধুরী নামে একজন ভদ্রলোক, তিনি দেশের বাইরে থাকায় একজন মহিলা সেখানে ভাড়া দিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, দারোয়ান কখনো ষষ্ঠ তলা থেকে কোনো পুরুষকে বের হতে দেখেনি। সবসময় কোনো মহিলাকে বের হয়েছে। স্যার, এমনটা হতে পারে খুনিটা একটা মেয়ে। স্বামী চৌধুরী হালকা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, হতে পারে খুনিটা একটা মেয়ে, আবার এটাও হতে পারে সে মেয়ে বেশ ধরে থাকে। বিল্ডিংয়ের কোনো সিসি ক্যামেরা আছে না? না স্যার, এরকম কিছু নেই। স্বামী চৌধুরী নুরার দিকে মুখ করে বললেন, আমাদেরকে ওই বাসাটা একবার ঘুরে আসা দরকার। এর আগেও ফোর্স রেডি করো। সাইকোটা নিশ্চয় এত বোকা না যে ধরা দিবে। তাই আমাদের সমস্ত ফোর্স রেডি করতে হবে কুইক। জি স্যার, সব ব্যবস্থা করেছি। কিছুক্ষণের মধ্যে সুব্রতর দেওয়া ঠিকানা অনুযায়ী ওই বাসায় যাওয়া হলো। পুরো বাসাটা সার্চ করে কাউকে পাওয়া গেল না। নুরা পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজে স্বামী চৌধুরীকে বললেন, স্যার সত্যি এই 17 সংখ্যার মধ্যে কি এমন আছে? বাসাটা জুড়ে শুধু 17 বিস্তার। তবে বাসায় এমন কোনো কিছুর হতাহতের চিহ্ন পেলাম না যে সেটা থেকে কোনো দিকে ইনভেস্টিগেশনের মোড় এগোতে পারবো। স্বামী চৌধুরী হতাশ গলায় নুরাকে জবাব দিল, সাইকোটা আমাদের সাথে বুদ্ধির গেম খেলছে। আমার ধারণা সান্নিধ্যই সাইকো। সান্নিধ্যের খোঁজেই আমাদের করতে হবে। আর অন্তির খোঁজ পাওয়া গেছে, সে এখন বিপদমুক্ত। নুরা স্বামী চৌধুরীর কথা পরিপ্রেক্ষিতে বলে উঠল, আমার কেন জানি না সান্নিধ্যকে দোষী লাগছে না। সান্নিধ্য বেশ ভালো পুলিশ অফিসার ছিলেন। বেশ কয়েকবার অ্যাওয়ার্ড পেয়েছেন। সান্নিধ্যের পরিবার থানাতে আর এক পুলিশ অফিসার রুবায়েতের কিডন্যাপ করেছিল, কিন্তু রুবায়েত এখন দুনিয়ায় নেই। তবে রুবায়েত আত্মহত্যা করে জীবন দিয়েছে। এতে সান্নিধ্যের কোনো হাত নেই। যতদূর ধারণা করা হয়েছে, সান্নিধ্যের জায়গায় রুবায়েত নিতে চাচ্ছিল বলে সান্নিধ্যকে তার পথ থেকে ব্ল্যাকমেল করে সরিয়ে দিতে চেয়েছিল। নুরা, সবসময় আবেগ দিয়ে কাজ করলে হয় না, বিবেক কাজে লাগাও। আবেগ ছাড়ো। এরকম হাজারটা আবেগময় গল্প দিয়ে একটা সাইকো তৈরি হয়। নুরা কেন জানি না স্বামীর চৌধুরী এগুলো এগোনোর পথটা ভুল লাগছে। আর পরক্ষণে মনে হচ্ছে এর আগে অনেক বড় বড় কেস তিনি সমাধান করেছেন। এটা হয়তো এমন একটা কেস যা আমরা দেখতে পাচ্ছি, আসলে সেটা না। দেখার আড়ালে একটা অদেখা থাকে। হঠাৎ করে নুরার চোখ পড়ল শুভ্রর হাতের দিকে। আর সেখান থেকে নুরার মনে হতে লাগলো খুনি এত কাছে থেকেও কোনো প্রমাণ ছাড়াই ধরতে পারছে না। নুরার ধারণা সুব্রতই খুনি। প্রকৃতপক্ষে সে খুনি নয়। তাহলে খুনি কে? নুরা হঠাৎ করে সুব্রতার কলার চেপে ধরে বলল, আমি এতক্ষণে বুঝলাম না খুনগুলো আপনি করেছেন। আপনার গলায় যে লকেটটা আছে সেটা দেখে বুঝলাম। এখন যদি দাঁত খুঁচানো হাতে লকেটটা না নিতেন, তাহলে আপনার মতো খুনিকে ধরতে পারতাম না। আপনার মতো খুনি নিজে এসে ফাঁদে পা দিবেন এটা জানলে তো এত কষ্টই করতাম না। বলুন, এতগুলো খুন কেন করেছেন? আর আদৃশ্যা কোথায়? ভালোই ভালো বলুন, নাহলে কোর্টে নিয়ে আপনার নামে রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদ করব। সুব্রত একটু ভয় পেল, কারণ সে জানে সে খুনি নয়। সে খুনগুলো করেনি। সে কেবল থানায় গিয়েছিল সাহায্য করতে। সাহায্য করতে দিকে এভাবে সে ফেঁসে যাবে কখনোই যেত না। নিজেকে স্থির করে স্থির গলায় জবাব দিল, আপনি কোথাও ভুল করছেন। দেখুন, আমি শুধু আপনাদের সাহায্য করছি। আর এই লকেট কিভাবে প্রমাণ করে যে আমি খুনি করেছি? কারণ এর আগে যতগুলো লাশের টুকরো পেয়েছি, সবগুলোতেই এমন লকেটের আঁচড় ছিল।
নিজেকে খুনকে চাপা দিতে আমাদের সাহায্য করার নাটক করা হচ্ছে। ভালো, ভালো স্বীকার করেন, নইলে আপনাকে কি করব আপনি নিজেও টের পাচ্ছেন না। যেভাবে সবাইকে খুন করছেন তার থেকে কঠিনভাবে খুন করব। সুব্রত এর কলারটা চেপে ধরায় নুরা শামীর চৌধুরীকে বলে উঠল, "স্যার, আমি বলেছিলাম না সান্নিধ্য দোষী না? এবার প্রমাণ হলো তো?" সান্নিধ্যের কথা উঠতেই সুব্রত বলে উঠল, "আপনি কি নাম বললেন?" উত্তর নিল বলে, "সান্নিধ্য কেন? দেখুন ম্যাডাম, আমার এই লকেটটা সান্নিধ্য নামের এক ভদ্রলোকের দোকান থেকে কেনা। তিনি এগুলোর ব্যবসা করেন। তার স্ত্রী পুরো দোকানটাই চালায়। আমার কথা বিশ্বাস না হলে এখনই চলুন, আমি আপনাকে সবটা প্রমাণ করে দিচ্ছি। দোকানের নামেই সান্নিধ্য তোহা বিউটি স্টোর। তোহা তার স্ত্রীর নাম।" কথাটা শুনে নুরা থমকে গেল। তীর ছুড়ল এবার বিপরীত দিক থেকে যে তেড়ে আসবে, এটা সে বুঝতে পারেনি। নুরা বুঝতে পারছে শামীর চৌধুরীর ধারণাই সঠিক। এদিকে শামীর চৌধুরী সুব্রতর কথা অনুযায়ী নুরার দিকে তাকালো। সবসময় ওভার এক্সাইটেড কেন হয়ে যায় বলো তো? সব কিছু মিলে গেলে সবসময় খুনি এক হয় না। অমিলের মধ্যেও অনেক খুনি থেকে যায়। অনেক সময় প্রমাণ এমনভাবে লোপাট হয় যে আমাদের নজর আসলে খুনি থেকে সরে যায়। সুব্রত, ছাড়ো আর ওই দোকানে নিয়ে যাও। এবার সান্নিধ্যকে ধরার দরকার নেই, নজরে রেখো। সব প্রমাণ না পাওয়া পর্যন্ত নজর রেখো। নুরা হালকা গলায় সুব্রতর দিকে তাকিয়ে বলল, "আপনি ওই দোকানে নিয়ে চলুন। আর আপনি আমরা না বলা পর্যন্ত কোথাও মুভ করতে পারবেন না। সার্বক্ষণিক আমাদের কয়েকজন কনস্টেবল আপনাকে নজর রাখবে। এই খুনগুলোর রহস্য উদ্ঘাটনের পর্যন্ত আপনাকে এভাবেই থাকতে হবে। শহরের বাইরে গেলে অবশ্যই আমাকে জানাতে হবে।" সুব্রতকে টম নিয়ে বলল, "খুনিকে ধরতে এতটুকু সাহায্য করা লাগে আমি করব। তবে এভাবে না বুঝে প্রমাণ ছাড়া কাউকে হ্যারেস করবেন না। আমার সাথে চলুন, আমি ওই দোকানে নিয়ে যাচ্ছি।" এদিকে আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি। এ অচল জীবন নিয়ে কিভাবে অল্প কয়টা দিন পার করব সেটাও জানি না। ওয়াশরুমে যেতে পারছি না। এ বদ্ধ জায়গায় থাকতে পারছি না, যেন পচে যাচ্ছি। সত্যি বলতে আল্লাহর শুকরিয়া প্রতিদিনও আদায় করা উচিত। সৎ মায়ের কাছে যন্ত্রণা থাকলে এত কষ্টে থাকিনি। এখন মনে হচ্ছে আমার সেই বিষাদময় জীবনটা অনেক ভালো ছিল। হয়তো এখন আমার জীবনটা ভালো আছে। হয়তো আমার থেকে খারাপ আরও কেউ আছে। তাই আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে এই অসহায় জীবন থেকে মুক্তি চাইলাম। এই পথ থেকে যদি কেউ বের করতে পারেন সেটা একমাত্র আল্লাহ। এসব ভেবে চুবাসি। খুনিটার আগমন ঘটল আবার। আমার কাছে সে এক পিস রুটি আর তরকারি দিল, আর সেটা দিয়ে ওয়াশরুমে কমোডে বসিয়ে পুরো শরীরটা নগ্ন করেছে, তবুও অসহায়ের মতো কিছু বলতে পারছি না। গন্ধযুক্ত ওয়াশরুমে বসে যা দিচ্ছে খাচ্ছি। এখন বুঝতে পারছি মানুষ কি করে ময়লা আবর্জনা খাবার খায়। ক্ষুধার যন্ত্রণা এতই খারাপ যে মানুষ ক্ষুধার চোটে মানুষও খেয়ে ফেলতে পারে। খাওয়া শেষে আবারও আনা হলো রুমে, আর শুরু হলো নতুন যন্ত্রণা। এই যন্ত্রণা যেন সহ্য করার মতো না। চিৎকার দিতে চাইলেও যেন পারছি না। কিভাবে আমাকে রেপ করা হচ্ছে? না, তা না। তবে তিলে, তিলে মারা হচ্ছে। এদিকে সান্নিধ্য তোয়া বিউটি স্টোরে যাওয়া হলো। সেখানে তোয়া দোকানে বসেছিল আর সান্নিধ্য ছিল বাসায়। নুরা তোহাকে সবটা বলাতে সে কিছুটা ভেঙে পড়তে উত্তর দিল, সান্নিধ্যকে স্বাভাবিক জীবনে ফিরতে দিন দয়া করে। তার সন্তানের মৃত্যু, চাকরি হারানোর ব্যথা, হুট করে তার প্রথম স্ত্রী পরলোক গমন, সে প্রায় ছন্নছাড়া হয়ে গেছিল। তারপর তার জীবনে একটু আলোর দিশা হয়ে আমি আসি। অতীতের সব গ্লানি ভুলে সে যখন স্বাভাবিক জীবনে ফিরল, ঠিক তখনই আপনাদের আগমন। সে কি করে খুন করবে বলুন? সারাদিন আমার সাথে দোকানে কাজ করত। বাসায় গিয়ে আমার যত্ন নিত। আমাকে দেখে তো অন্তত বুঝতে পারছেন আমি অন্তঃসত্ত্বা। আমার পেটে ৭ মাসের বাচ্চা। অনেক বয়স হয়ে আমার বাচ্চা হয়, অনেকটা ঝুঁকি আছে আমার জীবনে। সারাদিন বেচারা আমার যত্ন নিত আর দোকান দুজনে মিলে সামলাতাম। একটা মানুষের কাছে এমন মাস্টার প্ল্যান করার সময় তো দরকার ম্যাম। আমি বলছি না আপনার সান্নিধ্যকে বাদ দিয়ে ইনভেস্টিগেশন করুন। তবে তাকে এভাবে প্রমাণ ছাড়া হয়রানি করবেন না। অতীতের কষ্টগুলো আবারও মনে করিয়ে দিবেন না। নুরা কিছুটা অবাক হলো সান্নিধ্যের প্রথম স্ত্রীর মৃত্যুর কথা শুনে। কারণ সান্নিধ্য তার মেয়ের মৃত্যুর কথা উল্লেখ করলেও প্রথম স্ত্রীর মৃত্যুর বিষয়টা উল্লেখ করেনি। নুরা স্মিত গলায় জিজ্ঞাসা করলো, "দেখুন, খুনির দেহে এরকম লকেটের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই লকেটগুলো আপনার দোকানের। আর এই ভদ্রলোক আপনার দোকান থেকে লকেট কিনেছেন। একটা মানুষের সাথে খুনের এতটা মিল পাওয়া গেলে তো সেখানে সন্দেহ আসবে, আর সন্দেহ থেকে হয়রানি। পুলিশ তো আবেগ দিয়ে কাজ করবে না। পুলিশ অবশ্যই বিবেক কাজে লাগিয়ে কাজ করবে। আমাকে বলুন, এর ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? কিভাবে আপনি নিশ্চিত হচ্ছেন এটা আপনার স্বামীর কাজ না?" সান্নিধ্যের স্ত্রী তোহা বেশ কান্না গলায় উত্তর দিলেন, "আমি লকেট সেল করি। আমার কাজ সেল করা। আমার কাজ তো খুন করা না। আমি যদি খুনি হই তাহলে আমি কেন এত প্রমাণ রেখে দেব? আর আপনি ভাবুন, খুনি এত ঠান্ডা মাথায় করছে। সে ইচ্ছে করে নিজের দোকানের জিনিস ব্যবহার করে যাতে করে তাকে ধরতে সুবিধা হয়। আমি একজন পুলিশ অফিসার বা সিআইডি নই। তারপর তো
আমার মাথায় এই প্রশ্নগুলো আসছে। আর সান্নিধ্যের আগে পুলিশ ছিল, সে অন্তত জানে পুলিশ কী কী বিষয় নিয়ে এগিয়ে গিয়ে খুনকে ধরবে। তাহলে সে কেন এত ক্লু রেখে দিবে তাকে ধরার জন্য? সে অ্যাওয়ার্ড পেয়েছে কয়েকটা, এর আগেও অনেক জটিল কেস সে সমাধান করছে। একটা মিথ্যে অভিযোগ থেকে বাঁচতে, নিজের সম্মান রক্ষা করতে সে চাকরি ছেড়ে গিয়েছিল, এবং সে রিজাইন না দিয়ে একদম লুকিয়ে পড়ছিল, যাতে করে থানার চৌকাঠ পেরোতে না হয়। এরপর পর মেয়ের খুন, স্ত্রীর মৃত্যু, সংসার হারানোর যন্ত্রণা সব মিলে সে নিজেই মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। তোহার এক কথা মুখ থেকে কেড়ে নিয়ে স্বামী চৌধুরী বলে ওঠেন, ঠিক এই কারণে সে খুনগুলো করেছে। মানসিক ভারসাম্যহীন বলেই তো এতটা হিংস্র হতে পেরেছে। যাই হোক, প্রমাণ আমাদের হাতে নেই, তবে খুব শীঘ্রই প্রমাণ জোগাড় করে নেব। দেখুন স্যার, একটা লকেট আমরা সেল করি, তার মানে খুন আমরা করেছি এটা প্রমাণ হয় না। এমনও তো হতে পারে কেউ লকেটটা কিনে নিয়েছে আর খুনি সে। আমি দোয়া করব আপনারা যেন খুনিকে ধরতে পারেন। তবে এতটুকু অনুরোধ থাকবে, মিথ্যে মামলায় কাউকে ফাঁসিয়ে না, বরং আসল খুনিকে ধরুন। আসল খুনি যদি সান্নিধ্য হয়, তাহলে আপনি নিজেই তাকে আপনার হাতে তুলে দেব। স্বামী চৌধুরী আর নুরা আপাতত কিছু করতে পারলেন না, কারণ তাদের কাছে এখনও সঠিক প্রমাণ নেই। সুব্রতাকে ছেড়ে দেওয়া হলো, আর সান্নিধ্য তার স্ত্রীকে নজরদারিতে রাখা হলো। এদিকে আমার নতুন যন্ত্রণায় আমি কাতরাতে থাকলাম। আমার দুটো হাত খুনি ব্লেড দিয়ে চিরে দিয়েছে, আবার ব্যান্ডেজ করে দিয়েছে। কোনো ব্যথার ওষুধ ছাড়া আমি তীব্র যন্ত্রণাতে কাতরাতে লাগলাম। আমি শুধু ভাবতে লাগলাম, এটাই কি শেষ? আদৌ কি আমি বেঁচে ফিরতে পারবো, নাকি আমিও তলিয়ে যাব বাকি 16টি মেয়ের মতো? নুরার ভাবনার গতি বারবার বহমান নদীর মতো ঘুরপাক খাচ্ছে। মনে মনে চিন্তা করলো, সে এবার নিজের থেকে আরও বেশি ইনভেস্টিগেশন করবে। আর সে সাথে শুরু হলো ইনভেস্টিগেশনের নতুন মোড়। নুরা আবার সান্নিধ্যের স্ত্রীর কাছে গেল। সান্নিধ্য সকল তথ্য বের করতে উঠে পড়ে লেগে গেল। কেন তাকে কেরিয়ার বিসর্জন করে হুট করে নিজেকে লুকিয়ে রাখতে হয়েছে? কেনই বা তার মেয়েকে মারা হয়েছে? কেনই বা তার উপর বারবার খুনের তীর ঘুরছে? নুরা এবার নিজের সাথে একটা যুদ্ধ করতে লাগলো। কি হতে চলছে, কি হবে, এটা ভাবতে ভাবতে তার সময় যাচ্ছে। কয়েকদিন পর অদৃশ্যের নিখোঁজে 17 দিন পূরণ হলো। এর মধ্যে কেসটা সমাধান করতে না পারলে আবার মিডিয়া চাপ নিতে হবে। সব মিলিয়ে সে একটা প্রতিজ্ঞা করে ফেললো মনে মনে, যে স্বামী চৌধুরীর আগে সে এই কেসটা সমাধান করবে। সান্নিধ্যের কয়েকটা সকল পেপার কাটিংয়ে সে একসাথে করতে লাগলো। সুব্রত এর উপর নজর দিতে লাগলো। নুরার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, কি করে আছে এই 17-এর মধ্যে? কেন এই 17কে টার্গেট করা হচ্ছে বারবার? এবার সে সব দিক এক করে 17 নিয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকলো। 17 সংখ্যাটি ভেঙে করে নতুন নতুন শব্দ তৈরি করতে লাগলো। সব মিলিয়ে সে এক নিবেশ করে এগোতে লাগলো। স্বামী চৌধুরী থানায় চুপচাপ বসে আছেন। বিভিন্ন জায়গা থেকে তার উপর প্রেশার আসছে। বুঝতে পারছে না সে কী করবে। তার ধারণা এটাই যে খুনগুলো সান্নিধ্য করেছে, আর এটা যে করেই হোক প্রমাণ করতে হবে। এদিকে খুনির মাথায় ঘুরছে নতুন প্ল্যান। খুনি ভাবতে লাগলো আদ্রিসাকে কীভাবে খুন করবে। সে আদ্রিসাকে এমনভাবে খুন করতে চায় যেটা সবাই দেখবে আর ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। সবাই দেখবে আদ্রিসার খুন হচ্ছে, তবে তাকে কেউ দেখতে পারবে না। সবার সামনে আদ্রিসাকে সে খুন করবে। সে চায় তার নাম হোক এ পুরো শহর জুড়ে। কল্পনা করতে করতে সে একটা আইডিয়া বানিয়ে ফেলল। সে এমন একটা গাড়ি প্রথমে বানাবে যেটা ড্রাইভ ছাড়া চলবে, আর যে গাড়ি অদৃশ্যকে বেঁধে নিয়ে গাড়িটা স্টার্ট করে রাস্তায় ছেড়ে দিবে। এতে করে অদৃশ্যা খোলা রাস্তায় ছেঁচড়াতে ছেঁচড়াতে যাবে, আর গাড়িটার রিমোট থাকবে তার কাছে। অন্য কেউ চাইলে গাড়িটা থামাতে পারবে না। কতটা ভয়ঙ্কর ছক কষল সে হয়তো নিজেও জানে না। তার ভেতরে কোনো মায়া কাজ করে না। নৃশংসতা তার ভেতরটা কেঁপে ওঠে না, গায়ে কাঁটা দিয়ে ওঠে না। সে কেবল দেখে তার আনন্দ, তার আজাহারি আনন্দ লাগে। সে কি করে বুঝবে এর আত্মনাদ কতটা প্রবল? খুনি এমন একটা গাড়ি বানাতে খুব একটা সময় লাগলো না। যতই হোক ইঞ্জিনিয়ার বলে কথা, পড়াশোনা তো ইঞ্জিনিয়ারিং করেছে, কিন্তু ভাগ্য বা গুণে চাকরি করেছিল অন্য ডিপার্টমেন্টে। সব মিলিয়ে সুযোগ এসেছে নিজের ডিপার্টমেন্টে মেধা খাটানো, আর সেটা এখন সে কাজে লাগাবে। আমি নির্বিকার হয়ে বসে আছি এক কোণে, সারা শরীর ফুলে গেছে ব্যথায়। এই অসহনীয় যন্ত্রণা থেকে মৃত্যু আরও ভালো। এটা আপেক্ষিক মনে হলেও মৃত্যুর কাছাকাছি গিয়ে মৃত্যুকে বরণ করতে কারো মন সায় দিবে না। এ সন্ধিক্ষণে এসে মনে হচ্ছে, ইস, আর কয়েকটা দিন যদি ভালোভাবে বাঁচতে পারতাম। সুব্রতা জানে সে খুনি নয়, তবে সে একটা সমস্যায় পড়ে গিয়েছে। পুলিশকে সাহায্য করতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। এজন্য হয়তো পুলিশকে কেউ সাহায্য করতে চায় না। এজন্য হয়তো রাস্তায় বিপদ হলে কেউ এগিয়ে আসে না। কিন্তু সবার মতো সে ভাবলে চলবে না। সে এক সাইকোলজির স্টুডেন্টের চিন্তাভাবনা থাকবে একদম অন্য। সে মনে মনে সিদ্ধান্ত নিল,
একবার হলো সে ডাক্তার টানা আর অন্তির সাথে দেখা করবে। হয়তো সেখান থেকে কোনো আগমনী বার্তা সে পেতে পারে। হয়তো সে পুলিশ কেউ না, তবে একজন আদর্শ নাগরিক তো বটে। নাগরিক হয়ে তার প্রধান দায়িত্ব খুনিকে বের করতে হবে। আর সে সূত্র ধরে সে ডাক্তার টানার কাছে এসেছে কথা বলতে। তবে ডাক্তার টানা বাসায় যাওয়ার সময় টানার হুট করে মিসিংটা তাকে ভীষণ ভাবাচ্ছে। কারণ ডাক্তার টানা দুদিন যাবৎ বাসায় ফিরছে না, আর তার ফোন বন্ধ। স- সব মিলিয়ে বিষয়টা তার কাছে একদম স্বাভাবিক মনে হচ্ছে না। তাহলে কি ডাক্তার টানাও খুনির বলি হচ্ছে, নাকি এখনও রয়েছে আরও কিছু, কোনো রহস্য? ডাক্তার তানহার নিখোঁজ বার্তাটা জানান দেয়। সবাই এদিক ওদিক সেদিক, পুরোপুরি উল্টো। ইনভেস্টিগেশনে এতদিন হলো সেটা একদম বিপরীত দিকে এগোচ্ছে। সুব্রতা আর ধারণা খুনি খুব চতুর, আর চতুর বলে সে এত বড় মাইন্ড গেম খেলতে পারছে। এ মুহূর্তে তানহাকে খুঁজে বের করা প্রয়োজন। তানার বাসায় তার বাবা মা আছে, বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করার মতো একমাত্র তানহা করতো। তাদের আর কোনো সন্তানাদি না থাকায় তানা তাদের আয়ের একমাত্র উৎস। তবে তানা বিভিন্ন কাজে ঢাকার বাইরে থাকে, সেজন্য দুদিন যাবৎ যোগাযোগ করতে না পারে তারা খুব একটা চিন্তিত নয়। তাদের ধারণা তাদের মেয়ে ফিরে আসবে। হয়তো ফোনে চার্জ নেই তাই যোগাযোগ করতে পারছে না। তবে সুব্রতর মন বলছে ভিন্ন কথা। হয়তো অন্তির সাথে তানারও এমন কোনো কনভারসেশন হয়েছে যা খুনিকে ধরতে সাহায্য করতে পারে। আর সেটা কোনোভাবে খুনি টের পাওয়ায় তানাকে অপহরণ করেছে। অন্তির আপাতত সঠিক কোনো ঠিকানা সুব্রত জানে না। জানলে হয়তো সে দেখা করতো। আগে যে বাসাটায় ছিল সেটা পরিবর্তন করা হয়েছে, কারণ সে বাসা থাকাটা সে পরিবার বিপজ্জনক মনে করছিল। সুব্রতা চাচ্ছে তানহার বাসাটা একটু ঘুরে ফিরে দেখতে, যদি কোনো ক্লু পায়। তবে আইনের লোক না হয় এই কাজটা সে এভাবে করতে পারবে না। তানহার মা বাবাও রাজি হবে বলে মনে হয় না। কিন্তু সবটা বুঝিয়ে বললেও কোনো চান্স তো নেওয়া যেতেই পারে। যদি এতে ওনারা রাজি হয়। ভাবনার গতিকে আরও দীর্ঘত করল সুব্রত। তবে মৃদু গলায় তানহা বাবা মার কাছে গিয়ে তানহার মায়ের কাছে পুরো বিষয়টা বুঝিয়ে বলল। তারপর অনুমতি চাইল একটা বার তাকে যেন তানহার ঘরটা দেখার সুযোগ করে দেয়। তানহার মা এত কিছু শোনার পর মেয়ে হারানোর তীব্রতা থেকে তাকে ঘিরে ধরল। সে সুব্রতর কথায় রাজি হলো। সুব্রত অনুমতি পেয়ে তানার রুমে প্রবেশ করলো। তানার মায়ের কাছ থেকে জানা গেছে তানা তার রুমে কাউকে সহজে ঢুকতে দেয় না। সে চিকিৎসার সাথে সাথে বিভিন্ন ধরনের অন্যায় কাজের উদ্ঘাটন করে। এ নিয়ে বেশ কয়েকবার ঝামেলা পড়লেও সে পাত্তা দেয়নি। মূলত ঢাকার বাইরে সে এজন্য যায়, কারণ ডাক্তার প্রফেশনের বাইরে সে সিআইডি প্রফেশনের উপর বেশ ঝোঁক রয়েছে। সুব্রতর রুমে ঢুকে বুঝতে পারলো তা না শুধু চিকিৎসক নেন, সে এক অসাধারণ মেয়ে বটে। তা নাহলে একটা মেয়ে জীবন ঝুঁকি নিয়ে এসব কাজ করতো না। তার মতো সেও দেশের একজন আদর্শ নাগরিকও বটে। সুব্রতর চোখ পড়লো তানার টেবিলের উপর। সেখানে একটা ডায়েরির উপর লেখা 17, কেবল সংখ্যা নেই। সুব্রত আস্তে করে ডায়েরিটা নিয়ে শার্টের বোতামের ভিতর ভরে নিল। কারণ তানহার মা ঘর দেখার পারমিশন দিল, তানহার কোনো ব্যক্তিগত কিছু নিয়ে যাওয়ার পারমিশন দিবে না। তাই না চাইতেও সে এই কাজটা করতে বাধ্য হয়েছে। এরপর কিছুক্ষণ ঘরটা রিচেক করে তানহার মাকে বলে বের হয়ে পড়লো। বের হয়ে কিছু দূর আসতেই লক্ষ্য করলো তার সামনে নূরা দাঁড়িয়েছে। নূরাকে দেখে সুব্রত কিছুটা চমকে গেল। নূরা সুব্রতের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো, তুমি এখানে? তানহার কাছে তোমার কি? পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে এখানে এসেছো? তোমার কি ধারণা পুলিশ তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না? পুলিশ লাগবে না। একজন সাধারণ নাগরিক দায়িত্ব থেকে পুলিশের কাছে আমি তোমার কাছে পৌঁছে যাব। যেমন এখন তোমার কাছে আসলাম। ভালোই ভালো বলে দাও সব, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সুব্রত বুঝতে পারছে নুরাকে পুরো ঘটনা না বললে আবার সে বিপদে এবং সন্দেহের তালিকায় পড়বে। তাই সে কোনো দ্বিধা না করে প্রথমে বলল, পুরো ঘটনাটা রাস্তায় দাঁড়িয়ে বলা সম্ভব না। তবে চলুন কোথাও বসি। আর আমার মনে হচ্ছে বাইরে কোথাও বসা উচিত হবে না। হয় আমার বাসায় চলুন, না হয় আপনার বাসায়। নুরা সুব্রতর দিকে তাকালো। তার দৃষ্টি অবকলন করে একটা বুঝলো সুব্রত এ খুনের সাথে জড়িত না। তবুও সব দিক থেকে চোখ কান খোলা রেখে মনের বিপরীতে যেতে হয়। তাই সে সুব্রতকে বলল, আমার সাথে আমার বাসায় চলুন। এদিকে আমি তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছি। আর মাত্র দুদিন বাকি, 17 দিন অপেক্ষা। এর মধ্যে কোনো আশার আলো খুঁজে পাচ্ছি না বেঁচে থাকার। মৃত্যুর আগে যেমন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছি আমি, আমার চোখে মুখে ভয় ফুটে উঠছে। না চাইতে ভয় আর খুনির প্রতি ঘৃণাটা যেন আমার চোখে ভাসমান হয়েছে। একটা আওয়াজ কানে এসলো। খুনি আমার সামনে দাঁড়ানো। হালকা বলে বলল, আজকে তোকে বলবো আমি এতগুলো খুন কেন করেছি, কী জন্য আমার জীবনে খুন করার প্রথম নেশা হয়ে উঠল। শুরু হলো খুনিটার খুনের কারণগুলো ব্যাখ্যা দেওয়ার। সুব্রত নুরাকে বাসায় এনে বসালো। হালকা গলায় জিজ্ঞাসা করলো, বাসায় যেহেতু এনেছি, প্রফেশনের বাইরে গিয়ে বলতে পারি চা খাবেন নাকি কফি? সুব্রত মুচকি এসে উত্তর দিল, দুধ চা।
রং চাটা আমি খেতে পারি না, আর কফি খাওয়ার মতো এত বড়লোক হইনি। পেশায় একজন ইঞ্জিনিয়ার, সে সাথে বড় ব্যবসায়ী হয়েও নিজেকে গরিব বলে দাবি করছেন। আপনি তো আপনার প্ল্যাটফর্মে বেশ ফেমাস। সুব্রত এবার হেসে উত্তর দিল, আমি ব্যবসায়ী সবাই জানে, তবে ইঞ্জিনিয়ার সেটা গুটি কয়েক মানুষ জানে। পুলিশরা কি সেই গুটি কয়েক মানুষের মধ্যে পড়ে না? সুব্রত একটু গলা খাঁকড়ি দিয়ে উত্তর দিল, তা বটে। কথার মধ্যে নুরা তার মাকে বলল, দুধ কাপ দুধ চা নিয়ে আসতে। এবার সুব্রতর দিকে তাকিয়ে বলল, আপনাকে সান্নিধ্যকে সন্দেহের অনেকগুলো কারণ আছে, তবে বরাবরই আমার সান্নিধ্যকে দোষী লাগে না। আর আমি এটাতে একদম নিশ্চিত, এখন সান্নিধ্য দোষী নয়। দোষীকে আমি জানি, আর সেটা ১৭তম দিনেই আমি প্রকাশ করব, প্রমাণ সহ প্রকাশ করব। সুব্রত মৃদু উত্তর দিল, আপনার কি মনে হয় আমি দোষী হতে পারেন? স্বামী চৌধুরী এর আগে বিভিন্ন কেস সমাধান করলেও আমার মনে হচ্ছে এখানে তিনি বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য কেসটা এত বড় হয়েছে আর এত দূর হয়েছে। সুব্রত এবার নুরার চোখের দিকে তাকালো। তার চোখে হালকা ক্ষোভ দেখে জিজ্ঞাসা করলো, স্বামী চৌধুরী অনেক জেলাস করেন মনে হচ্ছে। সে আমার সহকর্মী, তাকে জেলাস করার কিছুই নেই। বরং কিছু কেস নিজের মাথায় নিয়ে সমাধান করা উচিত। সেটা এতদিন বুঝিনি, এখন বুঝতে পারছি। আমরা সবসময় টিম লিড যারা করে তাদের ক্রেডিট দিই, কিন্তু যারা লিড করতে সাহায্য করে তাদেরকে ক্রেডিট দিতে ভুলে যাই। বোঝা যাচ্ছে ওনার সাফল্যে আপনি একটু জেলাস। মানুষ মাত্রই জেলাসি, কারো সাফল্যে কেউ জেলাস করবে, এটাই স্বাভাবিক না? এখন নুরা ইচ্ছে করে এভাবে কথা বলছে, কারণ সে স্বামী চৌধুরীর প্রতি সুব্রত মনোভাব লক্ষ্য করছে। এর মধ্যে ২ কাপ চা চলে আসলো। সুব্রত চায়ের কাপটা এগিয়ে নিয়ে রইল। সুব্রতকে বসে থাকতে দেখে নুরা সুব্রতর হাত থেকে কাপটা নিয়ে নিজের কাপে একটু চা ঢাললো। তারপর সে কাপে চুমুক দিয়ে বলল, চায়ে কিছু মেশানো নেই, নিশ্চিন্তে খেয়ে ফেলুন। আর খেতে খেতে বলুন, ওই বাড়িতে কেন গিয়েছিলেন? সুব্রত চায়ের কাপে চুমুক দিল, নুরার দিকে ভরসার দৃষ্টিতে তাকালো। সে এতক্ষণ তাকে যতটা হিংসাত্মক ভেবেছিল, আসলে তেমনটা না। মানুষের চোখের ভাষা অনেক কিছুই বলে দেয়। চায়ের চুমুক শেষে বুকের মধ্যে থেকে একটা ডায়েরি বের করে বলল, আমি গিয়েছিলাম আদর্শ নাগরিক হিসেবে পুলিশের কাছে সহায়তা করতে, খুনিকে যেন ধরতে পারেন সেই ব্যবস্থা করতে। কিন্তু বিষয়টা একদম উল্টো। আমাকে বারবার খুনি ভাবা হলো। তানার কাছে যেতে চেয়েছিলাম অন্তির বিষয়ে খোঁজ নিতে, গিয়ে জানলাম তিনি নিখোঁজ ২ দিন যাবৎ। অনেক কষ্টে ওনার পরিবারকে রাজি করিয়ে ওনার ঘরটা দেখার সুযোগ পেলাম, আর সেখানে এই ডায়েরিটা পেয়ে বুকের মধ্যে হেঁটে নিলাম, কারণ ডায়েরি আনার অনুমতি আমাকে কেউ দেয়নি। নুরা সন্দেহ গলা বলে উঠল, কারো পার্সোনাল ডায়েরি নিয়ে এ অদ্ভুত কৌতূহল কেন আপনার? সুব্রত হালকা মাথাটা ঝাঁকিয়ে বলল, ঠিক তা না। ডায়েরির উপরে বিষয়টা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ডায়েরির উপরে চোখ বুলিয়ে নুরা দেখল তাতে লেখা ১৭ কেবল সংখ্যা নয়। এবার নুরা আর সুব্রত দুজনে ডায়েরিটা পড়তে লাগলো। তানা এই সংখ্যা ঘিরে গবেষণা করতে করতে একদম আসল খুনিকে বের করতে সক্ষম হয়েছে। আসল খুনির একটা স্কেচ সে এঁকে ফেলেছে। সুব্রত আর নুরা ঘামতে লাগলো। সান্নিধ্যকে ঘিরে এতটা রহস্য তারা বুঝতে পারেনি। বুঝতে পারলে সবার আগে হয়তো এই বিষয় নিয়ে এগিয়ে যেত। নুরার ধারণা সত্য মিথ্যার মধ্যে যেন আটকে গেল। যদি না সেদিন হালকা সন্দেহের বীজ না বুনতো মনে, তাহলে আজকের এই অবস্থানে সে আসতে পারত না। দুজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তানহাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এর আগে খুনিকে লক্ষ্য করে খুনির আস্তানা পর্যন্ত পৌঁছাতে হবে। অদৃশ্যাকে খুঁজে বের করতে হবে। আজকের মধ্যে একটা শখ কষতে হবে, কারণ পরশু হবে এই কেসের ১৭তম দিন। এবার তারা দুজনে মিলে ছক কষতে শুরু করলো। সারা রাত পরিকল্পনা করে একটা ছক কষে ফেললো খুনিকে ধরার। বিষয়টা যেন অন্য কোথাও কেউ জানতে না পারে, সেজন্য তারা বিষয়টা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখলো। এদিকে স্বামী চৌধুরী সকল প্রমাণ সান্নিধ্যের বিরুদ্ধে তৈরি করে রেখেছে। কালকে মিডিয়ার সামনে প্রমাণ করে দিয়ে এ সান্নিধ্যকে সে অ্যারেস্ট করবে। সুব্রত আর নুরা আজকে রাত ১২টায়, ঠিক ১৭তম দিনের প্রথম ভাগে তারা খুনিকে ধরবে সিদ্ধান্ত নিয়েছে। রাত ঠিক ১২টা। আমার সামনে খুনিটা বেশ হাসতে হাসতে বলল, এবার বুঝছিস তো আমি কেন খুন করেছি? আমি রাগে ঘৃণায় বলে উঠলাম, হিংসা মানুষকে নিচে নামিয়ে দেয়, আর আপনি যাকে দোষারোপ করছেন সে আসলে দোষী নেই। সে ন্যায়ের পথে ছিল, আর আপনি সেটা মানতে পারেননি। নিজের পরিবারের জন্য আপনি এত কিছু করেছেন, অথচ আপনি একটাবারও মানতে চান না এখানে ওই মানুষটার কোনো দোষ ছিল না। সে তার দায়িত্ব পালন করেছে কেবল। আপনি যা করছেন তা কেবল একজন সাইকোর কাজ। খুনি শুনে হাসতে হাসতে জবাব দিল, এবার তোর হাত পা বেঁধে তোকে ভোগ করে বুঝিয়ে দেবো আমি কেমন সাইকো। আর তোর জন্য যে গাড়িটা বানিয়েছি সেটা দিনের আলো ফোটার সাথে সাথে তোকে স্যাঁচড়াতে স্যাঁচড়াতে নিয়ে যাবে। কথাটা শেষ করে খুনিটা আমার হাত পা বেঁধে ফেললো, তারপর পুরোপুরি নগ্ন করে ফেললো। খুনিটা আচমকা হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো। আমার উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক এমন সময় একটা কণ্ঠস্বর ভেসে উঠল, মিস্টার শামির চৌধুরী, পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। আপনি যদি এখন নিজের থেকে ধরে না দেন, আমরা আপনাকে গুলি করতে বাধ্য হব।
কেউ কি ভেবেছিল স্বামী চৌধুরী সাইকো হবে? আমি আদ্রিসা, একজন দায়িত্ববান পুলিশ অফিসার বর্তমানে। এটা অতীতে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। আপনাদের এই ঘটনার মধ্যে এটা বোঝাতে চাইলাম, মাঝে মাঝে শস্যের মধ্যে ভূত থাকে। তাই একজন সৎ পুলিশ অফিসারের দায়িত্ব সব দিক থেকে বিবেচনা এগিয়ে যাওয়া। টিমের কাউকে অবিশ্বাস করা যাবে না, আবার অন্ধের মতো বিশ্বাস করাও যাবে না। যেমন নুরা স্বামী চৌধুরীর প্রতিটা কাজে সাহায্য করত, কিন্তু যখন তার মন বলছে সে সঠিক পথে হাঁটছে না, তখন সে নতুন করে সবটা শুরু করলো এবং সেটা সাফল্য পেয়ে গেল। এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে স্বামী চৌধুরী কেনই এত খুন করলো? নুরা কিভাবে জানলো খুনটা স্বামী চৌধুরী করেছে? কেন নুরা হুট করে উল্টো পথে ইনভেস্টিগেশন করলো? তান্না কোথায়? অন্তিবা কোথায়? আর স্বামী চৌধুরীর কি শাস্তি হয়েছিল? আর এ 17 সংখ্যার মধ্যে কি আছে? স্বামী চৌধুরীকে ধরে আনা হলো। নুরার মন থেকে মানতে কষ্ট হচ্ছিল এই বিষয়টা, কারণ মনে মনে সে স্বামী চৌধুরীকে খানিকটা পছন্দ করত। নুরা স্বামী চৌধুরীর উপর সন্দেহ আসে সেদিন, যেদিন সুব্রতর কথা মতো বাড়ি তল্লাশি করতে গিয়েছিল। পুরো বাড়িতে 17 বিচরণ ছিল। হঠাৎ করে সে সময় নুরার চোখে পড়ে সেখানে একটা ভেসলেটের উপর, যেটা স্বামী চৌধুরীকে পড়তে দেখেছিল এর আগে। নুরা কিছুটা লুকিয়ে ভেসলেটটা তুলে নেয়, তারপর সেটা ল্যাবে পাঠায় পরীক্ষার জন্য। আর আশ্চর্যজনকভাবে জানা যায় এটা স্বামী চৌধুরীর ব্রেসলেট। এরপর নুরা নতুন করে ইনভেস্টিগেশন শুরু করে। স্বামী চৌধুরী বুঝায় যে সে সুব্রতকে সন্দেহ করছে, কিন্তু বাস্তবে সে সন্দেহ করছিল স্বামী চৌধুরীকে। এরপর কেস সকলমোড় ঘুরতে থাকে। জানতে পারে সান্নিধ্যের একটা কেস সমাধানের ফলে স্বামী চৌধুরীর পুরো পরিবার ধ্বংসের দিকে চলে যায়। স্বামী চৌধুরীর বাবা ছিলেন একজন ডাক্তার। সে সময় তিনি তার সততা ধরে রাখতে পারেনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজনকে অপারেশন টেবিলে হত্যার অভিযোগ ওঠে তার নামে। সে সময়টা স্বামী চৌধুরীর বয়স ছিল 17 বছর। তার বাবার চাকুরির বয়সও ছিল 17 বছর চলছিল। স্বামী চৌধুরীর বাবার নাম ছিল আশকাপ চৌধুরী। আশকাপ চৌধুরী কেস পড়ে সান্নিধ্যের উপর। সান্নিধ্য বেশ সততার সহিত কেসটা সমাধান করে, আর সমাধান করে আশকাপ চৌধুরীকে দোষী সাব্যস্ত করে। এরপর নভেম্বরে 17 তারিখে আশকাপ চৌধুরীর ফাঁসি দেওয়া হয়। আশকাপ চৌধুরীকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন তার মাও নিজে আত্মহত্যা করেন। সে থেকে 17 শব্দটা তার মনে বেশ দাগ কেটে যায়। এরপর কাকতালীয়ভাবে লক্ষ্য করা যায় সান্নিধ্য যে পুলিশ স্টেশনে ছিল, সেটা 17 নম্বরেই পুলিশ স্টেশন ছিল। এরপর থেকে স্বামী চৌধুরী 17 সংখ্যাটার প্রতি একটা ঘৃণা আসতে শুরু করে। 17 সংখ্যাটা তার দুর্বলতা ছিল, আর সে দুর্বলতাকে তিনি অস্ত্র বানাতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন 17 শুনলেই যেন মানুষ কেঁপে ওঠে। তাই নিজেকে গড়ে নিতে শুরু করেন। টার্গেট অনুযায়ী 15 বছর পর সে পুলিশ অফিসার হিসেবে যোগ করেন। 2 বছর সে নিজের মেধা খাটিয়ে অক্লান্ত পরিশ্রম করে অনেকগুলো কেসের সমাধান করে। আর এই কাজটা এজন্য করেছে তার কাছে যেন এই কেসটার ভার পড়ে। ঘটনাটি 17 বছর পার হয়ে যায়, আর তার চাকরির 2 বছর। এর মধ্যে তিনি অনেক বড় এবং ফেমাস পুলিশ অফিসার হয়ে যান। তারপর শুরু হয় তার পরিকল্পনা অনুযায়ী কাজ। সে 17 বছর মেয়েদের টার্গেট করতে, যাতে করে 17 সংখ্যা শুনলেই যেন সবার মনে আতঙ্ক বিরাজ করে। তারপর তার পরিকল্পনা অনুযায়ী একের পর এক খুন করতে লাগলো। সে চেয়েছিল এই খুনের সকল দায় সান্নিধ্যকে দিবে, তাই সে সকল প্রমাণ সান্নিধ্যের বিরুদ্ধে দাঁড় করালো। ডাক্তার তানহা স্বামী চৌধুরীর মানসিক সমস্যাটা ধরতে পেরেছিল। অন্তি মানসিক রোগী হলো। ডাক্তার তানহা অন্তিকে প্রথম অস্ত্র হিসেবে কাজে লাগায়। সে স্বামী চৌধুরীর সামনে বিষয়টা উপস্থাপন করেছে এককভাবে, আবার নিজে বিষয়টা ব্যাখ্যা করে আনছে অন্যভাবে। অন্তি খুব ভয় পেয়েছিল, তাই স্বামী চৌধুরীর কাছে যাওয়ার পর তার মানসিক বিকৃতি ঘটে স্তব্ধ হয়ে যায়। সান্নিধ্য থেকে দেখে চিৎকার দিয়েছিল, কারণ স্বামী চৌধুরী অন্তিকে তুলে নিয়ে যাওয়ার সময় সান্নিধ্যর ছবিটা সামনে ধরে বলেছিল তার কাছে নিয়ে যাবে। বলতে বলতে সান্নিধ্যকে ফাঁসানোর পুরোপুরি ছক কষে ফেলেছিল সে। এদিকে ডাক্তার তানহা অন্তির স্বীকারোক্তি নেয়, একটা ভিডিও করে এবং স্বামী চৌধুরী একটা কেস অঙ্কন করে। কোনোভাবে এটা স্বামী চৌধুরীকে বুঝতে পারে না তানহাকে সে অপহরণ করতে চায়। তবে তানহা সেটা বুঝতে পেরে মোবাইল বন্ধ করে নিজেই ঘাপটি মেরেছিল, যাতে করে স্বামী চৌধুরী নিজেই একটা দ্বিধায় পড়ে যায় তানহা কোথায় এটা ভেবে। আজকে সকালে স্বামী চৌধুরীর আটকের খবর পেয়ে সে যোগাযোগ করে। স্বামী চৌধুরী নুরাকে জিজ্ঞাসা করলো স্বামী চৌধুরীকে নুরা জিজ্ঞাসা করলো নিজের ভাগ্নিকে কেন খুন করলেন, আর নিজের ভাইকে কেন মানুষ খেকো বানালেন? আপনার বোন জানে আপনার ভাই মৃত, কেন এই কাজ করলেন? স্বামী চৌধুরীর জবাব, বাবাকে যখন আটকা রাগ করা হয়েছিল, একমাত্র আমার বোনই বাবার এই কাজ মেনে নিতে পারেনি। বাবার একটা ভুলের জন্য আমার বোন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, বাবাকে ঘৃণা করতে শুরু করলো। এত বছর বাবা আমাদের ভালোবাসলো সেটা কিছু না, অথচ বাবার একটা ভুলের জন্য সে বাবাকে নিকৃষ্ট বাবা নামে উপাধি দিল। যদিও বাবা কাজটা করেছিল আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে।
তার এই কাজের জন্য মা আরও ডিপ্রেশনে পড়ে যায়, আর সেজন্য মা রাগ করে চলে যায়। বাবার মৃত্যুর আগের দিন আমার ভগ্নী হয়। তাই এত বছর পর আমার ভগ্নীকে আমি খুন করে বুঝিয়ে দিয়েছিলাম প্রিয়জন হারানোর যন্ত্রণা কত প্রবল। বাবার মৃত্যুর পর টমির বয়স ছিল অল্প। আমি সে সময় টমিকে ওই বাসাটা ভাড়া নিয়ে রাখি। আর সবাই জানে টমিকে কেউ কিডন্যাপ করেছে। অনেক বছর ধরে যাওয়ায় সবাই ধরে নিয়েছে টমি মৃত। আমি টমিকে আস্তে আস্তে খাবারের ক্ষুধা দিতে শুরু করি। একটা সময় ক্ষুধার তাড়নে মানুষের মাংস খেতেও দ্বিধা করল না সে। আস্তে আস্তে সে হয়ে গেল মাংসাশী। ওই বাসায় আমি সবসময় যেতাম বোরখা পরিধান করে, যাতে করে আমার সঠিক পরিচয় কেউ জানতো না। বাসার মালিক দেশের বাইরে থাকায় আমি বাসাটা নিয়েছিলাম ভিন্ন পরিচয়ে, আর বাসাটাতে আমার মন মতো সাজিয়েছিলাম। তবে অদৃশ্যা আমার সকল পরিকল্পনা শেষ করে দিল। তারপর রাতারাতি বাসা পরিবর্তন, সব মিলিয়ে এখানে আসা। আমার কোনো আফসোস নেই, আমি ধরা পড়েছি। একটা অ্যাফসোস, সান্নিধ্যকে খুন করতে পারিনি। সান্নিধ্যকে আমি একসময় মাতাল করি। এরপর একটা মেয়ে দিয়ে তার ভিডিও চিত্র ধারণ করে ব্ল্যাকমেল করি। সে সময় সান্নিধ্যর সাথে সে সময়কার এমপিরও খুব ঝামেলা চলছিল, আর আমি সেই সুযোগটা কাজে লাগাই, যার ফলস্বরূপ সে চাকরি ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর সুযোগ বুঝে এত বছর পর তার মেয়েকে খুন করি। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম 17 সংখ্যার যন্ত্রণা কত প্রবল, কারণ তার মেয়ের বয়সও ছিল 17। স্বামী চৌধুরী হাসতে লাগলেন। নুরা তার জমান বন্দুক নিয়ে কোর্টে চালান করলেন। কোর্ট এবং 17 দিনের মধ্যে এ মামলার রায় দিলেন। স্বামী চৌধুরীর ফাঁসি হলো। ফাঁসি কার্যকর হলো রায়ের 17তম দিনে। আর টমি আপাতত চিকিৎসাধীন অবস্থায় চলছে। আমি গল্পটা আমার নতুন টিম মেম্বারদের বলছি। ঘটনা 17 বছর পর। সেদিন সে জায়গা থেকে আমি মুক্তি পেয়ে এক নতুন জীবনে গিয়েছিলাম। আমার পুরো পড়াশোনার ভার বহন করেন সুব্রতা আর তানা দম্পতি। হয়তো শুনছেন, সুব্রতা আর তানা কেন দম্পতি বলছি? ঘটনার পর তাদের বিয়ে হয়। তাদের সহযোগিতায় আমি আজকে পুলিশ অফিসার অদৃশ্যা। আমি আর আমার সৎ মায়ের কাছে ফিরে যাইনি, ঘুরে দাঁড়িয়েছি। নুরা আমাকে ভীষণ হেল্প করছে এই সেক্টরে টিকে থাকার জন্য। তিনি এখন একজন ফেমাস মুখ। বেশ কয়েকটা কঠিন কেস সমাধান করে তাক লাগিয়ে দিয়েছেন। তবে জীবনের গতিতে সে একাই রয়ে গেল, বিয়ে আর করেনি। হয়তো স্বামী চৌধুরীর মতো কাউকে মনে বসাতে পারেনি তাই। সান্নিধ্য তার স্ত্রী বেশ ভালোই আছে। তাদের মেয়ে হয়েছিল ঘটনার কিছুদিন পর। মেয়ের বয়স এখন 17। সত্যি বলতে পৃথিবীর প্রতিটা শব্দের এক একটা কাহিনী গাথা। কোনো শব্দই একা নয়। প্রতিটা শব্দকে ঘিরে রয়েছে নানান কাহিনী। কখনো কখনো সেই কাহিনী সুখের বার্তা আনে, আবার কখনো বা ভয়ঙ্কর রূপ আনে। তাই তো কাহিনী বিশ্লেষণ কি করে বলা যায় 17 কেবল সংখ্যা নয়। 17 কেবল সংখ্যা নয়, দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।